রাশেদ হায়দার ভাইকে দিয়েই শুরু করি। যে রাশেদ হায়দার ভাই, এই যে আমাদের তেল, গ্যাস, বিদ্যুৎ দিয়ে যে নৈরাজ্য আমরা দেখছি, এর কারণ কি? সরকার আসলে কি বলছে? এর সমাধান কিসে? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, সকলকেই আন্তরিক অভিনন্দন। মাসুদ ভাই, আপনাকে এবং আপনার চ্যানেলকে আমাদের প্রাণঢালা অভিনন্দন যে আপনি 1 লক্ষ সাবস্ক্রাইবার পার করেছেন, যেটা আমাদের জন্য সম্মানজনক বিষয় যে আমরা এত বড় চ্যানেলে এসে কথা বলার সুযোগ পাই। মাসুদ ভাই, তেল গ্যাস যেই সমস্যা, বিদ্যুতের সমস্যাটাকে যদি আমি একটু সাইড করে রাখি, আমি তেল গ্যাসের সমস্যাটাই আসি। এখানে দুইটা ব্যাপার আছে। আসলে সবকিছুতে সবসময় সরকারকে দোষ দিয়েও লাভ নাই, আবার সরকারের সব কাজের তালি দিয়েও লাভ নাই। তেমনি তেল আর গ্যাসের সমস্যাটা বৈশ্বিক সমস্যা। কিন্তু প্রথম ছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তখনও তেল গ্যাসের সমস্যা ছিল, তেলের বাজার হু করে বাড়ছিল, গ্যাসের বাজার বাড়ছিল। এরপরে হরমুজ প্রণালী নিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এটা আরেক ধাপ উচ্চতায় গেছে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ গ্যাসের যেই উৎপাদন সেটা হচ্ছে যে আপনার হরমুজ প্রণালীর ওইখানে, যেটার 50% ইরানের হাতে আর 50% হচ্ছে ওমানের হাতে, সেটাও বন্ধ। তো সবকিছু মিলে আসলে একটা বিচ্ছিরি অবস্থানে আছে। কিন্তু এই অবস্থানটা বর্ণনা বর্তমানে যে গভর্নমেন্ট আছে আমাদের দেশে, এরা না করে এরা দোষ দিচ্ছে কাকে? সেই 2 বছর আগের অতীত আওয়ামী লীগ সরকারকে। আওয়ামী লীগ সরকার তো চলে গেছে 2 বছর আগে, এরপরের 2 বছর ঠিক ছিল। যুদ্ধ লাগছে তো মাত্র 7 মাস আগে। তাহলে এখন এই 7 মাস আগের এই প্রবলেমের জন্য যদি আপনি আওয়ামী লীগ সরকারের দোষ দেন, বা আওয়ামী লীগ সরকার থাকতে কিন্তু তেল গ্যাস বা বিদ্যুতের এত সমস্যা ছিল না। কারণ যেভাবে হোক, কুইক রেন্টাল হোক, অমুক হোক তমুক হোক করে বিদ্যুতের একটা ইয়ে করেছিল। আর প্রতিটা গভর্নমেন্টের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ থাকে যে কোনো দেশের। এটা যার সক্ষমতা আছে সে 6 মাসের রাখে, 1 বছরের রাখে, 5 বছরের রাখে, বা কারো কারো হয়তো 15 দিনেরও আছে। যেমন আমেরিকা, তারপরে আপনার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, চায়না, এদের যা কিছু হবে এদের সবার 2 থেকে 10 বছরের সক্ষমতা আছে, তারা রাখছে। তেল গ্যাস ওভাবেই রাখতে পারছে, তারা তাদের মতো রাখতে পারছে। আমাদের দেশে 6 মাস ফের একটা রিজার্ভ ছিল, 6 মাসের। এখন যেই গ্যাসটা বাংলাদেশে আসে এলএনজি, সেটা আসে কিভাবে? আপনার মাতাবাড়িতে ইয়েতে কি বলে কক্সবাজারের ওইখানে যে ভাসমান টার্মিনাল, সেই টার্মিনালের মাধ্যমে এই গ্যাসটা আসে। গ্যাসটা আসে হচ্ছে বিদেশ থেকে 150 ডিগ্রি তাপমাত্রায় এটাকে লিকুইড পানি বানানো হয়। সেই পানিটা এলএনজি হিসেবে আসে, আসার পরে বাংলাদেশে আসার পরে এটা আবার যায় ইয়েতে আপনার রিজার্ভারে, সেইখান থেকে তুলে আবার উচ্চ তাপমাত্রায় এটাকে আবার গ্যাস বানায় পাঠানো হয়। তো 6 মাসের স্ট্র্যাটেজি রিজার্ভ তো আগেও ছিল। সেই রিজার্ভের ইয়ে বা টুকটাক আইনা ইউনিসিও গভর্নমেন্ট মোটামুটি চালাইছে। ইউনিসিও গভর্নমেন্ট কিন্তু আইনা কোনো স্টক করে নাই, মানে যাহাই স্টক ছিল তাহাই খরচ করিয়েছেন, এবং যখন শর্টেজ পড়েছেন কিছু কিছু এনেছেন। তাহলে রিজার্ভ কমাইলো কারা? রিজার্ভ কমাইলো ইউনুস গভর্নমেন্ট। কিন্তু এখন বাংলাদেশের যারা আছেন তারা কইতেছেন এটা আওয়ামী লীগ। কিরে ভাই, আওয়ামী লীগের আমলে তো গ্যাসের রিজার্ভ কমায় নাই আওয়ামী লীগ, তেলের রিজার্ভও কমে নাই। তাহলে তো তখন সংকট থাকতো, তখন তো 2 দিন গ্যাস ছিল না। একবার বলা হইলো যে সব ভারতে পাচার করে দিছে। কিভাবে? ওই যে পাইপলাইন গেছে ভারতের সাথে, সেটা দিয়ে সব গ্যাস নিয়ে গেছে। এক মন্ত্রী তো বললো যে বাংলাদেশের 85% গ্যাসটা কি ভারতের দিয়ে দিছে সব এই পাইপলাইন দিয়া। তো একসময় তো বলা হইলো যে পাইপলাইন কাইটে ফেলান, ভাঙ্গিয়া ফেলান। এখন দেখা যাচ্ছে সেই পাইপলাইনের তেল আসে আমাদের, আমরা সেই তেল গাড়িতে নিয়ে ভারত বিরোধিতা করি। সরকারের কোনো ইয়ে নাই যে কিভাবে এটা থেকে উদ্ধার হবে, সেটা না যায় তারা কেউ কইতেছে তার প্রচুর লম্বা, যার কারণে বিদ্যুৎ যাইতে কষ্ট হইতেছে, লোডশেডিং হয়, ওই তেল আসতে পারতেছে না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ সরকার তেল আসার মতো ব্যবস্থা করে নাই। সব কি আওয়ামী লীগ সরকার তোমাদের ব্যবস্থা করে দিয়া যাবে? আর তোমরা আইসা 5 বছর বললো যে আমরা ব্যাপক কিছু করেছি। এত নাটক না করে স্বীকার করেন যে ইউনুস গভর্নমেন্টের দুর্নীতি এবং নির্বুদ্ধিতার কারণে আমাদের এই জিনিস হয় নাই। আর এই মুহূর্তে যুদ্ধের কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, যার কারণে আমরা
সামাল দিয়ে উঠতে পারতেছি না, এইটা যদি বলেন মানুষ বুঝবে। বাংলাদেশের মানুষ এত অবুঝ না। এই যে আমি, আপনি, রফিক ভাই বা অন্য যারা আমরা কথা বলি, আমরা তো মনে করি যে ধরেন আমরা যা বলি তাহাই মানুষ খাইয়াতেছে, এবং আমরা মনে হয় আম জনগণ থেকে বেশি বুঝি। তারপরে গ্রামে যাইয়া ওই যে পুকুর পারে, তারপরে ইয়ের পারে ওই ছোট টং দোকানে কথা বলে যে ওদের লোক 2 মিনিট কথা বলে দেখেন, হেরা রাজনীতি যা বুঝে আমাদের 30 বার শিখাইতে পারবে, আমাদের এইসব নেতাদেরও শিখাইতে পারবে রাজনীতি কাকে বলে, কত প্রকার কি কি। মানুষ বুঝে যে আপনারা গত 6 মাসে কিছুই করতে পারতেন, কেন এখন আপনারা কুইক রেন্টাল চালু করতে পারতেছেন না? কুইক রেন্টালের সেই বিদ্যুৎ আপনারা নিচ্ছেন না কেন? সেটা তো নিবেন, সেটা নিবেন না। তো ঠিক আছে, এখন আমি ধরে নিলাম যে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের দোষে বিদ্যুৎ গ্যাসের সংকট। তো 2006 সালে সে কনসার্ট আপনাদের আমলেতে হয়েছিল। তারেক ভাই আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের আমলে, আপনার মা তখন জীবিত ছিলেন, আপনারা ক্ষমতায় ছিলেন, কনসার্ট তো তখনই ছিল। তখনই কি আওয়ামী লীগ সরকার করছিল? তখন একসময় অবশ্য আপনাদের মন্ত্রী বলছিল সার সমস্যার কারণে, কারণ কি এটা সব আওয়ামী লীগ নেতারা সার নাকি পলিথিনে ভরে ভরে ঘরে নিয়ে রেখে দিছে, এই জন্য সারের সংকট। তো এখন কি বলবেন যে বিদ্যুৎ আওয়ামী লীগ নেতারা পলিথিন ভরে ভরে নিয়ে গেছে? মূলত হচ্ছে যে এরা জানেই না, বুঝতেই চায় না যে কিভাবে সংকটের সমাধান করবে। অ্যাক্সেলেটর এনার্জির সাথে আপনার এই তত্ত্বাবধায়ক সরকার চুক্তি করছে গ্যাস দিবে 150% বেশি দামে, সেইটা এখন দিতে পারছে, তার সাথে চুক্তি বাতিল করেন। যে এই মুহূর্তে আমারে যে আগামী 10 দিন 15 দিনের ভিতরে গ্যাস দিতে পারবে, তেল দিতে পারবে, তার সাথে চুক্তি করেন। আপনি তো সবসময় কোন যে আমি অমুকের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, আমরা বিনা পয়সায় আনি না। ভাই আপনি পয়সা দিয়ে আনেন, আপনি 1000 কোটি টাকা ছাপাইয়া সেই টাকা আপনি খরচ করতে পারতেছেন। আপনি কইতেছেন যে আপনার এখন খাওয়া খরচ 100 টাকায় দুপুরের খাওয়া খরচ হয় আপনার, কিন্তু আমরা জানি যে ঢাকা শহর, চিটাং শহর, বিভিন্ন শহরে হোটেল সালাদিয়া, হোটেল ইটালিয়ান আছে। তো সালাদিয়া বলতে যেগুলো পাশে দিয়া সালাদিয়া ঘুরে রাখে, ভিতরে মানুষ চুপচাপ খায়, ইটালিয়ান যেগুলো ইটের উপর বইয়ে খাইতে হয়। বা ওই যে একটা ছিল না ঢাকায়, ওই যে 100 টাকায় গরুর মাংস আর ভাত বেচতো, সেই বেটাও 100 টাকায় দিতে পারে না। আর আপনি 100 টাকায় আপনার খানা খরচ হয়, 100 টাকা ট্রিপস দেন, এটা বলেন যে আমাকে ওয়েস্টিন থেকে খানা সাপ্লাই দেয় তাকে 100 টাকা ট্রিপস দিতে হয়, এইটা বলেন। 100 টাকা দিয়ে আপনি খানা খান না, আলু ভর্তা ডাইল ভাতও খাইতে পারে না মানুষ, সেখানে আপনার নাটক। তো এইসব নাটক বাদ দিয়া কিভাবে এই গ্যাস, বিদ্যুতের এবং তেলের সংকট দেশকে সমাধান করতে পারবেন সেই ব্যবস্থা করেন। সেইটা না কইরা অযথা ওই সরকারের দোষ, অতীত সরকারের দোষ। আরে জ্বালানির ব্যাপারে কথা বলার জন্য আপনার জ্বালানি মন্ত্রী আছে, সেইটা না বললে আপনার এক উপদেষ্টা আছে কষা জাহিদ, বেটা বুঝেই না কিছু, সে আইসা এখন বক্তৃতা দেয়, সে আইসা কয় অমুক সরকারের দোষে। তো সব অমুক সরকারের দোষে, তো অমুক সরকারের এতই যখন দোষ, হেরা যখন সব খাই গেছে, আপনারা ক্ষমতায় বইতে কইছে কি? আপনি এখন এক কাম করেন, এই সরকারের ডাকেন যে তোরা এগুলা ভুল করছিলি, এখন তোদের হাতে ক্ষমতা দিছি, তোরা দেখা কেমনে করতে হয়, সেটা করেন দিয়ে সাহস থাকলে করতে কন, হেরা করব। আমি গতবারও আপনার এখানে বলছিলাম যে তারেকের দরকার যে শেখ হাসিনার সাথে সরাসরি একটা ফোন দিয়া কথা বলা, যে আপা কন, খালা কন, নানি কন, কইয়া যে আপনি কিভাবে গ্যাস আর বিদ্যুৎ সংকট সমাধান করছিলেন, আমার একটু বুদ্ধি দেন। আমি অন্তত 6টা মাস এই সংকট থেকে উদ্ধার হইতে আপনার বুদ্ধি চাই। আমার মনে হয় শেখ হাসিনা সরাসরি বুদ্ধি দিবে যে এইভাবে কর বাবা, দেশের মানুষের বাঁচা, মানুষের কষ্ট দিস না। এখন আপনি ওই যে অটো রিক্সার তার কাইটা দিলে জায়গা, অমুক কাইটা দেন, হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যাইতেছে, সার কারখানা বন্ধ হয়ে গেছে 6টা, 7টার মধ্যে 6টা বন্ধ হয়ে গেছে। তাহলে সার উৎপাদন হবে না, উৎপাদন না হলে যে সেপ্টেম্বরে সার লাগবে, এই সার কই থেকে আনবেন? সে আমেরিকা থেকে বেশি দামে কিনে আনবেন। মূলত হচ্ছে যে এই যে গ্যাস, বিদ্যুৎ যাই বলেন, এমন অবস্থায় রাখছে যাতে ওই যে চুক্তি করছিল সেই চুক্তির আওতায় আমেরিকা যাতে এখানে মার্কেটটা করতে পারে সেই ব্যবস্থা করতেছে। পকেট কাটবে তো আমার আর আপনার, সরকারের কি? ওরা তো পয়সা ওইখানে নিয়ে নিব, সরকারের পয়সা তো সরকার বিদেশেই নিয়ে নিবে, বাংলাদেশও আনবে না। এখন চান্দা চলে ডলারে। ওই যে গত 3 দিন আগে ঢাকা মেডিকেল কলেজের কোন ডিপার্টমেন্টের এক অধ্যাপকরা মাইরা চোখ মুখ উল্টে ফেলাইছে, হেরে নাকি $15,000 চান্দা দিতে কইছে। এবার দেখেন
বাংলা টাকায় চান্দা নেয় না, কারণ হচ্ছে যে এই মুহূর্তে যেই টাকা ছাপাইয়া মার্কেটে আছে তার 70% জাল টাকা, আমি আপনি বুঝি না, কিন্তু ওই পোলাপাইন বুঝে, যার কারণে এরা কাছে বাবা তুই চান্দা দিবি ডলারে, ডলারে ইউরোতে, এই কারেন্সিটা চান্দা দিবি, বাংলা টাকায় দিস না, এগুলো জাল টাকা, এগুলো চলতো না পরে ধরা খাইলে। এখন এই সব অবস্থা। সুতরাং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার কিভাবে চালাবে। এত বৈদ্যুতিক সংকট, গ্যাস সংকট পৃথিবীর আর কোনো দেশে নাই, যত বড় যুদ্ধই লাগবে লাগবে, এত সংকট নাই। ধন্যবাদ। রাশেদ হায়দার ভাই, এই যে বললেন বিদ্যুতের যে সংকট, অনেক কথাই তো বললেন, জনগণের ভিতরে কি প্রতিক্রিয়া? জনগণ কি বিষয়টাকে মেনে নিচ্ছে? জনগণ বিষয়টাকে মানুক চাই না মানুক, জনগণের কিছু করার নাই। প্রথম কথা, জনগণের কিছু করার নাই। জনগণ যে মানতেছে না সেটার চিত্র আপনি আজকেও দেখবেন। ময়মনসিংহ না কোথায় জানি বিদ্যুৎ বিভাগের অফিসে হামলা করছে পাবলিক, সাধারণ পাবলিক। এর আগে পল্লী বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা করছে। আমার কথা হচ্ছে যে পাবলিক ওই পল্লী বিদ্যুৎ বা অমুক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে ফয়দা নেই। তার কারণ হচ্ছে জানেন, হেরা কি করবে, এদের কাছে তো আইতে হবে আপনারা দিতে, সেটা তো হচ্ছে না। সরকার নিজে কিছু করতে পারতেছে। দৌড় সালাউদ্দিনের কথা মনে আছে এক সময়, বিএনপির রাশেদ হায়দার ভাই, একটা সময়ে বিদ্যুতের প্রচন্ড ক্রাইসিস ছিল বাংলাদেশে, তারপর সেটা ধীরে ধীরে সমাধান হয়েছে। তো ওই সময়ে বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়ে বেশ কিছু মানুষ জীবন দিতে হয়েছে, মানে জনগণের উপরে তখন সরকার গুলি করেছিল। সামনে কি এই ধরনের পরিস্থিতি তৈরি হবে আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আপনাকে বলি, এই যে 5ই আগস্ট 2024 5ই আগস্টের পরে যেমন অকারণে বাংলাদেশ অনেক সম্পদ নষ্ট হয়েছে না, যেমন আপনার এই যে সেতু ভবন পোড়াইছিল, মেট্রো স্টেশন পোড়াইছিল, রেল পোড়াইছিল, বাস পোড়াইছিল, ঠিক এর চেয়ে খারাপ পরিস্থিতি সম্ভবত হবে। কারণ হচ্ছে মানুষ তো সেই মব কালচার শিখছে যে কি কালচার করলে কি হয়। আমার মনে হচ্ছে যে এর চেয়ে খারাপ পরিস্থিতি হবে। হয়তো কয়দিন পরে কি করবে জানেন, যে মেট্রো রেলের সব স্টেশন জ্বালাই দেওয়ার কারণে এখানে বিদ্যুৎ খাইয়া ফেলাইতেছে। ওই যে সরকার বিদ্যুৎ দিতে পারে না ঘরে, সরকার এখন কইলো কি ইলেকট্রিক বাস নামাবে এই মাসের শেষে। পাবলিক করে যে ইলেকট্রিক বাস এগুলো জ্বালায় দাও, বিভিন্ন পাওয়ার হাউস জ্বালাই দিতে পারে। পাবলিক কিন্তু ওই ধরনের ফেরত, কারণ পাবলিক তো শিখছে যে কিভাবে মপ করে কোথায় কোথায় জ্বালাইতে হবে, কি কি জ্বালাইতে হবে, কি কি পোড়াই দিতে হবে, কইরা দিতে পারে। কারণ ওই যখন একজন লোক ওই দেওয়ালে পিঠ থেকে যায়, তখন হে কিন্তু আর ভাই ওই বইয়া থাকে না যে আল্লাহ ইয়া সাহায্য করবো, আবাবিল পাখি ইয়া মারবই, হে কিন্তু নিজেই মারবো। তো এই ধরনের ঘটনা হবে। দেখেন আপনি আগামী আরো 10-15 দিনে তো আরো কত কিছু হয়ে যায়। তবে অবস্থা খুবই খারাপ, মানুষ ফুইসা রয়েছে, এত বেশি ফুসে আছে যে এখন খালি একটা যে ম্যাচের কাঠি পড়লেই সারা, বাকি আর কিছু লাগবে না। মানুষ ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা বিদ্যুৎ পায় না। মানুষ তখন চিন্তা করে কি জানেন, যে গত 15 বছর 16 বছর ফেসিস্ট বলে যা বলুক, বিদ্যুতের সংকট ছিল না, এরকম ছিল এত না। গ্যাসের সংকট এরকম ছিল না, গ্যাস তখন দিত না, 3টা থেকে 7টা পর্যন্ত দিত না, এরপরে দিত। এখনকার অবস্থা কি? এখন বিএনপির বহুত নেতা মন্ত্রীর পরিবারও কয় কি গো, আগে তো এমন ছিল না। অবশ্য তাদের সমস্যা নেই, কারণ তারা তো আইপিএস বা সোলার প্যানেল লাখ লাখ টাকা খরচ করে রাখছে, কখন বিদ্যুৎ যায় কখন আসে তা জানে না। আম জনগণের তো আর সেই সুবিধা নাই। পাবলিক খেপতেছে, অবস্থা খুব খারাপ পর্যায়ে। সামনে হয়তো তেল নিয়ে আরো সংকট হবে, হয়তো দেখেন আগামী 10-12 দিনের ভিতরে তেলও পাবেন না। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছেও আসি। রফিক ভাই, রাশেদ হায়দার ভাই যেভাবে বললেন যে জনজীবন অতিষ্ঠ, তেল গ্যাস বিদ্যুতের এই মহা সংকট, বাংলাদেশ একটা সময় এর ধরনের সংকট ছিল। তেল গ্যাসের সংকট না থাকলেও বিদ্যুতের কঠিন সংকট ছিল, একটা সময় সারের সংকট ছিল। আন্দোলন করতে গিয়ে কৃষক জীবন দিয়েছে, বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে মানুষ জীবন দিতে হয়েছে। এখন এমন এক পরিস্থিতি বাংলাদেশে যে মানুষ খুবই ফুঁসে উঠছে,
অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়া, আমরা বিষয়গুলোকে দেখছি যে মানুষের যে মনোভাব সেটা কিন্তু ফুটে ওঠে। আমি রফিক ভাইয়ের কাছে আসি যে রফিক ভাই আসলে এই তেল গ্যাসের এই যে বিদ্যুতের যে এই সমস্যাগুলো আসলে হঠাৎ করে কেন হচ্ছে? বিগত 7-8 বছর 10 বছরে তো আমরা এই ধরনের সমস্যা দেখিনি, এখন কেন হচ্ছে? এর জন্য সরকার, বর্তমান সরকার কিন্তু আওয়ামী লীগ সরকারকে দায়ী করছে যে তারা নাকি অব্যবস্থাপনা করেছে। আপনার কি মনে হয় আসলে তখন খুব বেশি অব্যবস্থাপনা ছিল আর এখন খুব ব্যবস্থাপনা আছে? কোনটা মনে হয় রফিক ভাই সংক্ষেপে? ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। দেখেন, আপনি ক্ষমতায় থাকলে কিন্তু অনেক কিছু বলা যায়। ক্ষমতায় থাকলে আপনি যা বলবেন, আপনি মনে করছেন যে সব আপনি সঠিক বলতেছেন, আর জনগণ এগুলো বুকাস। ক্ষমতার চেয়ারটায় বসার পরে যারা ক্ষমতাসীন থাকে তখন দেখবেন তারা বলে যে 18 কোটি মানুষ তাদের সাথে আছে। এখন ওরা যখন পাশ করে আসে তখন দেখলো আপনার 50% লোক বা 45% লোকে ভোট দিছে, কিন্তু বলে যে 18 কোটি লোক তাদের সাথে আছে, এই কথাটা বলে। এখন আমাদের সরকারের যারা বর্তমানে দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। বিদ্যুৎ মন্ত্রী এখন কথা বেশ কম বলে, কারণ ওনার নামে অনেক সমালোচনা হচ্ছে। যেহেতু এখন বলে বিদ্যুৎ মন্ত্রী ছাড়া অন্য মন্ত্রীরা বলতেছে এই গ্যাসের মানে জ্বালানি নিয়ে, গ্যাস বলেন বিদ্যুৎ বলেন, গ্যাসের সাথে বিদ্যুতের সম্পর্ক। দুইটা জিনিস দেখেন এখানে, আমাদের যে বিদ্যুৎ উৎপাদন হয় তার মধ্যে 6000 মেগাওয়াটের মতো উৎপাদন হইলো আপনার গ্যাসে, আর কয়লা বিদ্যুৎ উৎপাদন হয় 6000 সামথিং এরকম বর্তমান রানিং আর কি, ক্যাপাসিটিটা বাদ দিলাম। এখন গ্যাসের সমস্যা মানে পুরাপুরি না হলেও গ্যাসের সমস্যা আছে। সমস্যাগুলি কেন হচ্ছে দেখছেন আপনি, আমাদের সংবাদ মাধ্যমগুলিতে বারে বারে কিন্তু আসতেছে যে আপনার এলএনজি আসতেছে, এলএনজি এসে ফেরত যাচ্ছে, বিভিন্ন ধরনের ত্রুটি দেখাচ্ছে যেখানে এ করা যাবে না। এই যে অ্যাক্সিলেটর আছে, যে অ্যাক্সিলেটর যে কোম্পানি আমেরিকান কোম্পানি, হাসের কোম্পানি, আর আপনার ওই যে সামিট গ্রুপের যে আপনার আরেকটা ইয়ে আছে গ্যাস, আপনার যেটা আপনার ইয়া হয় মানে ল্যান্ডিং সেন্টার, এই দুইটাই ইয়ে আছে। দুইটা আপনার একটা তো ধরেন ওই আজিজ খানরা তো নাই দেশে, এটা আবার ইয়া চালায় অ্যাক্সিলেটরে চালায়। অ্যাক্সিলেটরে এখানে বিভিন্ন আমাদের যেহেতু ব্যাপারগুলিতে আসতেছে, বিভিন্ন জনের কথা বলতেছে, বোঝা যাচ্ছে এখানে সামথিং রং, কিছু জানি একটা কিছু হচ্ছে। আচ্ছা, এরপরে সামিট পাওয়ারে প্রথম আসলে পাত্তা দেয় নাই, কি জানি হচ্ছে একটা জিনিস, যেহেতু সামিট পাওয়ার আওয়ামী লীগের সাথে রিলেটেড ছিল, আর আওয়ামী লীগের সাথে রিলেটেড অনেকেরই আপনার পাওয়ার স্টেশনে আপনার ইয়া দিচ্ছে না, জ্বালানি দিচ্ছে না। যেমন আপনার ইয়ারে ছিল ওই ইয়াসালামের পাওয়ার স্টেশনে ছিল আছে, ওদেরকে জ্বালানি আনার জন্য আপনার ইয়া দিচ্ছে না, ব্যাংক থেকে আপনার এলসি গুলার দিচ্ছে না। গতকালকে এবারে 30,000 কোটি 3 লাখ কোটি নাকি কত টাকার আপনার এলসি দিছে। হ্যাঁ, এতদিন পরে দিছে দেখতে না কত 32, আমি একটা পিছনে একটা জিনিস 32,000 বলি। হ্যাঁ, এই যে দুইটা যে আপনার ইয়ে আছে, ওই যে একটা অ্যাক্সিলেটরের একটা সামিট, আওয়ামী লীগের সরকারের সময় আর একটা ইয়া কিন্তু মানে ল্যান্ডিং সেন্টারের জন্য আপনার কাজ শুরু হয়ে গেছিল, ইউনুস আইসে করছে কি এটা বন্ধ করে দিচ্ছে। আওয়ামী লীগ সরকার কিন্তু যেহেতু বিদ্যুতের এই দেশের বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করছিল আওয়ামী লীগ সরকার। আপনাদের মনে আছে কিনা, আমার মনে আছে 2001 থেকে 2006 ভয়াবহ আপনার বিদ্যুতের ক্রাইসিস ছিল। ওইখানে আপনার 2,2829 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হইতো ওই সময়। ওই সময় আপনার ইন্ডাস্ট্রিটা মাত্র হচ্ছে মানে বাংলাদেশে যে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটা ইন্ডাস্ট্রি মানে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ওইটা যখন মানে গ্রোয়িং করতেছে, তখন এই যে বিদ্যুতের এমন ক্রাইসিস দেখা গেল, সারা দিনে 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ পাইছে না। এটা কিন্তু ইতিহাস, সবাই জানে, যারা ওই সময় জন্ম হয়েছে এটা আপনারা জানেন। এটা নিয়ে অনেক সমালোচনা আছে যে সরকার ওই সময় সরকারের একটা পক্ষ খাম্বা দিয়া সারা দেশ আপনার ইয়ে করছে, কিন্তু বিদ্যুতের নামে খবর নাই, এরকম ঘটনা কিন্তু করছিল তখন।
তারের নামে খবর নাই। যাক, ওইটা তো ইতিহাস। এরপর আওয়ামী লীগ সরকার আসার পরে বিদ্যুতের যে আপনার উন্নয়নটা করছে, সেটা আপনার ইন্ডাস্ট্রির ব্যবসায়ীরা কি বলছে, যে আপনারা আমাদেরকে যেভাবে হোক আপনি জ্বালানি দেন, বিদ্যুৎ দেন, গ্যাসের ব্যবস্থা করেন, আমরা করব, আমরা বেশি দামে বিদ্যুৎ গ্যাস কিনবো, তবু আমাদেরকে দেন। এটা কি আপনাদের ব্যবসায়ীদের ইয়াগুলি কিন্তু সাক্ষাৎকারগুলি মনে আপনি খোঁজ নিয়ে দেখেন, পাবেন। ব্যবসায়ীদেরকে ওই সময় চাহিদার কারণে সরকার তড়িৎ গতিতে কিছু আপনার বিদ্যুৎ প্লান্ট করলো, প্লান্ট মানে ভাড়া নিল, যেটা বলে আপনার ভাড়া ভিত্তিক বিদ্যুৎ, মানে উপস্থিত ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য। এরপরে ওটার পাশাপাশি সরকার অনেকগুলি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলো, যেখানে সরকার এই যে আওয়ামী লীগ সরকার যাওয়ার সময় আমরা যতটুকু জানি 28,000 29,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি রেখে গেছে, কিন্তু উৎপাদন হয়তো 16-17,000 মেগাওয়াট। এখন এই 16-17,000 মেগাওয়াটে বিদ্যুৎটাই উৎপাদনটা করতে পারতেছে না ঠিক মতো। কেন? ওই যে আপনার গ্যাসের সমস্যা করলেন, গ্যাসের সমস্যা তো শুধু না, আপনার কয়লার তো সমস্যা আছে, কয়লার প্লান্ট গুলো তো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ আছে। গ্যাসের সমস্যা বলতে কয়লা আনতে পারতেছেন না কেন? এখানে অন্য কিছু কাজ করতেছে। আর এখানে আমি এখন আসি, ওই যে দুটো প্লান্ট, 3টা প্লান্ট, দুটো প্লান্ট তো আছেই, যেটা আপনার গ্যাস ল্যান্ডিং সেন্টার যেটা, আর একটা তো ইউজ বন্ধ করে দিল, যে কারণে এই 2 বছর কিন্তু এই কাজ একটা ইয়া বানাইতে 2 বছর লাগে, আপনার 2 বছর লাগে। তো 2 বছর তো হয়ে গেছে গা, নতুন করে কিন্তু এইরকম আরেকটা হয়ে যেত গা, তিনটা থাকলে কিন্তু আপনার গ্যাসের জন্য কোনো সমস্যা হইতো না। এখন হলো গ্যাসও আনতে পারতেছেন। গ্যাসে যে কয়েকদিন আগে আরামকো থেকে একটা গ্যাস আসছে, একটা জাহাজ আসছে। এখন এক্সিলেটর কোম্পানি করতেছে কি জানেন, তারা যেহেতু এখন নিজেরা চালাচ্ছে, সামিট পাওয়ার নাই, তাদেরটা ওরা চালাইতেছে। এক্সিলেটর কোম্পানি আর মন মতো কাজ করতেছে। ওটা বলতেছে কি যে ওটাতে নাকি আপনার ত্রুটি আছে, ওই জন্য জ্বালানি আর করতে পারে না, সাপ্লাই দিতে পারবে না, নামাইতে পারবে না। এখন আরামকো কি এটা বোকা কোম্পানি? আরামকো বিশ্বের সেরা আপনার বড় একটা তেল কোম্পানি। তারা কি আপনার ত্রুটিযুক্ত জাহাজ দেখে তেল পাঠাইছে, এবং ওই ত্রুটিযুক্ত জাহাজ এটা দিয়ে আরো তেল আসছে, এবং শেষ পর্যন্ত এই আপনার গ্যাস ধরিস তেল না গ্যাস, ওই গ্যাস ফেরত গেছে। তার মানে আর এক সমস্যা। এদিক দিয়ে আবার দেখেন সামিট পাওয়ার বন্ধ ছিল, কি কারণে বললো যে পুড়িয়ে গেছে, আগুন লাগছে, এখন আমরা কিছু খবর পাইনি। সরকারের মুখ থেকে বলি যে আগুন লাগছে। এখন এত বড় একটা দুর্ঘটনা ঘটলে তো আমাদের তো সংবাদ মাধ্যমে আসার কথা ছিল, কোথায় আগুন টাউন লাগছে আমরা তো জানি না। পরে শুনি যে ত্রুটি, মানে এক এক ধরনের এক এক কথা। মানে ওই যে এক্সিলেটর যারা চালাচ্ছে, এক্সিলেটরে তো 2টা চালাচ্ছে ল্যান্ডিং সেন্টার, ওরা মন মতো কাজ করতেছে। এরপরে গতকালকে এসে কি করলো, এক্সিলেটর বললো যে তারা নাকি করতে পারবে না, চালাবে না, মানে গ্যাস নাকি নাই। রফিক ভাই আপনি যেভাবে বলছেন অন্য কিছু এখানে আছে, তার মানে বিষয়টা কি এই কৃত্রিম সংকটটা কি কৃত্রিম ভাবে করা হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে? আপনার কি এমন মনে হয়? আপনি বিভিন্ন বিশ্লেষক এবং আমাদের দেশে পেপারগুলি যে আপনার যে লেখাগুলি লেখে, ওইখান থেকে কিন্তু গ্যাপ আছে। আপনি বলতে পারেন এখন মিডিয়া সব সরকারের পক্ষ বলে বলে, কিন্তু আমি এগুলি পড়ে দেখছি কোনো না কোনো একটা ফাঁক পুকুর রাইখে আলোচনাটা করতেছে। মানে এখানে একটা গ্যাপ রয়ে গেছে, কোথায় যেন একটা সামথিং রং, মানে ওইখানে এক্সিলেটর একচিটিয়া ভাবে এটা করতে ক্রাইসিস করতেছে, এটা বোঝা যাচ্ছে এই ওদের কথাবার্তা। না হলে আপনার ওই যে আরামকোর ফেরত দিবে কেন? আরামকোর ফেরত দরকার না, আজকে আরো সমস্যা, আপনার হাজার হাজার আপনি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। গতকালকে শুধু একটা রিপোর্ট আসছে, শুধু টেক্সটাইল মানে সুতা এবং তুলা না, সুতা এবং আপনার এটা বাদ শত শত বলার দরকার না, হাজার হাজার বলেন। এখন শুনেন, টেক্সটাইল যারা আর কি সুতা তৈরি করে, কাপড় তৈরি করে যারা, 900 ফ্যাক্টরি বন্ধ। সুতা তৈরি করে কাপড় তৈরি করে যারা, 900 ফ্যাক্টরি যাব। এই কাপড় হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ নেই, গার্মেন্টস নিয়ে কাপড় তৈরি করে, কাপড় তৈরি এক্সপোর্ট করে। আপনি দেখেন এখন এই যে 900 যদি টেক্সটাইল মিল যদি বন্ধ হয়ে থাকে, বাকি ইন্ডাস্ট্রি যেটা আপনার যারা রেডিমেড গার্মেন্টস আরএনজি যেটা বলে, তারা কি করবে? তার সময় মতো কি আপনার সাপ্লাই দিতে পারবে কাপড়? এবং আরেকটা জিনিস দেখেন আপনি, ওটা হুঁশিয়ারি শিল্প, পাবনার হুঁশিয়ারি শিল্প, 3000 হুঁশিয়ারি শিল্পের মধ্যে 2000 অলরেডি বন্ধ হয়ে গেছে, 2000। এটা গতকালকের রিপোর্ট, আপনি বাংলাদেশে আপনার মিডিয়ার রিপোর্ট, আপনার টেলিভিশন ক্যামেরার রিপোর্ট। এটা তো গ্যাস এবং এর সময় টোটাল মিলায় আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করছে। কিন্তু সরকার বলতেছে কি, আগের সরকারের ও যে আমাদের একজন উপদেষ্টা আছে, উনি বললো যে এই সরকারের বিদ্যুৎ আর গ্যাস নিয়ে কোনো বিন্দু মাত্র কোনো দোষ নাই, সব হলো
এই আওয়ামী লীগের আমলে, মানে আওয়ামী লীগ সরকার চলে গেছে 2 বছর আগে, না, তাহলে সে চোখ বন্ধ করে আওয়ামী লীগকে দোষ দিয়া দিতে পারেন। হ্যাঁ, চোখ বন্ধ করে ওদেরকে দোষ দিয়া দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি আপনি ওই যে আরেকটা যদি স্টেশন যদি থাকতো, আপনার ল্যাংলি স্টেশন যদি থাকতো গ্যাসের, তাই যদি হয়ে যেত, তাহলে তো আর আজকে কিন্তু এই প্রবলেমটা হইতো না। আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে কি প্রবলেম হচ্ছে, আমি আজকে একটা রিপোর্ট দেখলাম, এই গ্যাস এবং এই যে তেল, মানে বর্তমানে আগে যে বছরগুলি যে আপনার দামে যত টাকা খরচ করে আপনার গ্যাস এবং তেল আসছে, এই পর্যন্ত হয়ে গেছে ডাবল হয়ে গেছে, ডাবল মানে খরচ হয়ে গেছে অলরেডি, 500 বা 550, 600 এরকম। আমি এসব রিপোর্টটা ভালো করে পড়ি নাই তো। দ্বিগুণ মূল্যে এখন গ্যাস কিনতেছে এই তো সরকার, যা দ্বিগুণ মূল্যে, দ্বিগুণ মূল্যে কিনছে না কি কিনতে আমার সেটা জানা দরকার নাই, এটাই তো হয় নাকি? আচ্ছা, মানে দ্বিগুণ খরচ হয়ে গেছে অলরেডি। তা দ্বিগুণ যদি খরচ হয়ে যায়, আপনার ওয়ার্ল্ড মার্কেটে কি খরচ কেন হবে? এটা বিষয়টা তো খরচ না তো। আমি একটা জিনিস কিনলাম, এটা কি খরচ হলো? খরচ হয় নাই। আমি তো পণ্যটা তো পাইলাম, টাকাটা গেল, এ তো টাকা খরচ বলা যাবে না। না, আপনি খরচ করেন, আমি কথাটা বুঝতে চেষ্টা করেন। মনে করেন আপনি আগে গড়ে গিয়ে আপনার $550 হইতো, $550, $5,000 হইতো, $5,500। এখন যদি $1,000, $1,00,000 হয়ে যায়, তাহলে এটা কেমন ডাবল হয়ে গেল না? $10,000 হয়ে গেল, তাহলে ডাবল খরচ লাগতেছে। কিন্তু আমাদের তো ওয়ার্ল্ড মার্কেটে গ্যাসের দাম, রফিক ভাই, আমাদের দেশের পত্রিকায় যে নিউজ আসছে, দ্বিগুণ মূল্যে এলএনজি কিনা হচ্ছে। এ যাবৎ যা কিনছে এর মধ্যে এগুলো সব দ্বিগুণ মূল্যে কিনছে। আপনি বলছেন খরচ হয়ে গেছে, খরচ হবে কেন? না, আমি শুনে আপনি আপনার কথাটা ঠিক আছে, আমি একবার আপনি আমি আপনার কথাটাই কিন্তু আমি বিশ্লেষণ করতেছি। ওরা বলছে যে দ্বিগুণ দামে কিনছে, আমার কথা হলো একটা জিনিস, দ্বিগুণ দামে কিনলো না, যদি কম দামে কিনে থাকে, ওই দামে কিনে থাকে, তাইলে আপনার ওই যে অতিরিক্ত টাকাটা গেল কোথায়, যে কি আনলো, টাকাটা কোথায় গেল? ধরেন আপনি ওই দামে আনছে না, ওই দ্বিগুণ দামের কথা বাদ দিলাম, আগের দামে কিছু বেশি আছে, কারণ হলো গ্যাস এবং তেল, এটা তো খুব বেশি বাড়ে নাই ভাই, এটা কি ডাবল বাড়ছে? 10% বাড়ছে, তাই না? তাহলে আপনি এত টাকা খরচ হবে, ডাবল খরচ হবে কিভাবে? অলরেডি ডাবল খরচ হয়ে গেছে, এটা হলো রিপোর্ট, আপনি গতকালকের রিপোর্ট, এটা আপনি আমার যদি রেখে দিতে পারতাম জিনিসটা, ওটা ধরতে পারতাম। এখন মনে করেন যে শুনেন, এটা হলো আপনার এদের মন গড়া, যেটা বলবে, এটা তো আমাদের শোনা, পাবলিকও শুনতেছে। তবে একটা প্রবলেম তো আপনার বললাম, ভাই আমি একটু আবার আসবো আপনার কাছে, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আসি, আপনার আলোচনাটা নিয়েই আসি। রাশেদ হায়দার ভাই, রফিক ভাই যেভাবে বলছেন তাতে তিনি বলছেন এখানে অন্য কিছু আছে। এই অন্য কিছুটা কি? এখানে কি বিষয়টা কি খুব পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট দেখিয়ে কোনো একটা পক্ষকে ব্যবসা করার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, নাকি অন্য কিছু, নাকি সততা আছে বিষয়টার মধ্যে? রাশেদ হায়দার ভাই দেখেন, রফিক ভাই যেটা বলছে অন্য কিছু, উনি হয়তো পরিষ্কার করে বলে নাই, কিন্তু এখানে হচ্ছে যে দেখেন, পিটার ডিয়াসের কথা সকলের মনে আছে। উনি একজন অ্যাম্বাসেডর ছিলেন, অ্যাম্বাসেডর হইয়া এরপরে চাকরি গেল, উনি আবার আমেরিকায় ফেরত গেলেন, আমেরিকা থেকে এখন আবার উনি আসছেন কি হইয়া আমাদের এখানে অ্যাক্সেলারেটিং এনার্জির একজন বড় কর্মকর্তা হইয়া। উনি গত 1 বছরে মালিক ব্যবসায়ী হিসেবে আসছে, ব্যবসায়ী হিসেবে, কর্মকর্তা না। গত 1 বছরে $1 মিলিয়ন মালিক উনি। একটা কথা আপনাকে স্মরণ করাই দিই, একটু মিলিয়ে নিয়েন, বাকি আর কিচ্ছু বলবো না। ডোনাল্ড ট্রাম্প এবার যখন ইলেকশন করেন, মানে এবার প্রেসিডেন্ট হওয়ার সময় যখন ইলেকশন করেন, তখন উনি তেল কোম্পানিগুলোরে বলছিলেন, তোমরা আমারে ইনভেস্ট করো, আমি তোমাদের সেই টাকা ফেরত এবং লাভের ব্যবস্থা করে দিব। মনে আছে কিনা দেখেন, গুগল সার্চ করলে পাবেন। তেল কোম্পানিরে ইনভেস্ট করলো। ডোনাল্ড ট্রাম্প কি করলো? পয়লা লাগাইলো যুদ্ধ লাগাইয়া এক ব্যবসা, দ্বিতীয়ত ওই যে আপনার ভেনেজুয়েলার রাষ্ট্রপতিরে তুলে নিয়ে কইলো কি যে সব তেল আমি বেচবো, এই তেল আমার। ওই তেল কোম্পানি বলে যে তোরা এবার তেল বেচ, তোদের ইচ্ছা তো মনোপলি কর, কোনো সমস্যা নাই। ইরানের লগে একটা যুদ্ধ দিয়ে ক্রাইসিস করাইয়া রাখলো। সেম রফিক ভাই যে কথাটা বলছে, সেম যদি একটু মিলান,
জাস্ট আপনার ডট গুলো মিলান, বাংলাদেশে তেল নাই, গ্যাস নাই। রবি বললো 5টা জাহাজ ফেরত গেছে, কেন? ওগুলো অনেক খারাপ ছিল। আবার কয় কি, কয় যে জাহাজ, আমরা তো গ্যাস কি কিনবো, আমরা তো গ্যাস কেনার জন্য জাহাজও নাই আমাদের, সরকার সব লুটে পুটে খাইছে। কোন দেশের সরকার গ্যাস আনার জন্য জাহাজ কিনে না, জাহাজ কোম্পানির জাহাজ থাকে। আপনি যখন ভাই ইট আনতে যান, বাড়ি করার জন্য ইট আনতে যাইবেন, তখন কি আপনি ট্রাক কিনা লন ড্রাইভার সহ, নাকি ইট কোম্পানি আপনার ট্রাক পৌঁছাই দিয়া যায়? ইট কোম্পানি ট্রাক পৌঁছাই দিয়া যায় না। তো কয়দিন পরে এই সরকারের লোকজন কবে যে বিদ্যুতের সংকট, কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকার প্রতি ঘরে ঘরে বিদ্যুতের ট্রান্সফরমার বহাই দিয়া যায় নাই, বা এরা নিজেরাই উৎপাদন করে নাই, যে বাচ্চাইল যেমনে রান্ধে এমনি। এই এক্সাইটিং এনার্জির ব্যবসা সফল করার জন্য এই কাহিনী। দেখেন আজকে একটা জাহাজ আসছে $155 প্রতি ইউনিট গ্যাসের দাম পড়বে, যেখানে বাংলাদেশ কিন্তু এটা $60 থেকে $65। $155। যত ক্রাইসিস হবে মানুষ কাউ কাউ করবে, আগুন জ্বালাবে, সরকার করবে যে আপনাদেরকে বাঁচানোর জন্যই আমরা এসেছি, 300 টাকা দরে কিনেন। বিল আগে ছিল 3 টাকা, এখন আমরা 30 টাকা করেছি। পয়সা তো আপনার আমি দিমু ভাই। ওই যে কয় না যে ওই বিড়ি সিগারেট মদের পয়সা গরিশেন দেয়, সেই রকম দিবে তো পাবলিক। পাবলিক কি বুঝে? কিন্তু আমজনতা এখন বুঝে এই ক্রাইসিস কেমনে করাইতাছে। আপনি কেউ খেয়াল করেন নাই, গত পরশুদিন ঘোষণা দিছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তেলের দাম বাড়বে। আলোচনা আছে কোথাও? খুব একটা আলোচনা নাই। ওই যেদিন বাড়াইয়া দিব সেদিন একটু কাউ কাউ করবে, এরপরে আবার ঠিক। পাবলিক যে যত চাপবেন, যত চিপে তত রস। আমাদের এইখানে এক লোক দাঁড়াইছিল, আজিজ ভাই, ওনার মার্কা ছিল আনারস। তো কিছু আজিজ ভাইয়ের আনারস যত চিপে তত রস। এখন ওই যে পাবলিক, আমরা এখন এই যে গ্যাসের দাম, তেলের দাম, অমুক দাম তমুক দাম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এইটা হচ্ছে যে নির্দিষ্ট ক্রাইসিস করাইছে ব্যবসা, ক্রাইসিস আছে ব্যবসা। এখন তো রাশেদ হায়দার ভাই, আমাদের তো এই যে এগুলোতে যদি অনিয়ম থাকে বা কোন তৃতীয় পক্ষকে ব্যবসা দেওয়ার উদ্দেশ্যে কৌশলগতভাবে এইসব কৃত্রিম ক্রাইসিস তৈরি করা হয়, খুব সহজে ওই যে ডাক্তার জাহিদ সাহেবের মতো চোখ বন্ধ করে বলে দেয়া যায় যে এটা ওই যে শেখ হাসিনা সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে, এখন আমরা ভালো ব্যবস্থাপনা করে দিচ্ছি, অতএব এখানে দাম টাম টাকা পয়সা একটু বেশি লাগবে, যেটা আপনি বুঝাতে চাচ্ছেন। এখন এখন কথা হলো, এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই যে 18 কোটি মানুষকে জিম্মি করা হচ্ছে, আপনাদের আলোচনায় যেটা উঠে আসছে অনেকটা এরকমই তো বোঝা যাচ্ছে, নাকি আমি ভুল কিছু বললাম? আমাদের তো বিরোধী দল আছে বাংলাদেশে, তাই না? ওরা কি করছে? ওরা কি এসব বিষয় নিয়ে কোনো কথা বলছে ন্যূনতম, নাকি ওরাও এর অংশীদার? বিরোধী দল নাই ভাই, আমাদের তো এখন সবটাই সরকারি দল। যাহাই এনসিপি, তাহাই জামাত, যাহাই জামাত তাহাই বিএনপি, এটা সরকারি দল। আপনি বুঝেন না? ইউনূস মিয়ার এত আকামের পরও ইউনূসীয় শাসনের কোন লোকের বিরুদ্ধে একটা মামলা করা যাইতেছে না, কারণ ইন্ডিমটি আছে। সরকারি দল বিরোধী দল সবই তো একই দল, এগুলো তো হচ্ছে গোয়ালের গরু, সব এক জায়গায়। শুধু এরা কেউ আলোচনা করবে, কারণ এদের সবার তো স্বার্থ আছে। আমেরিকার সাথে যে চুক্তি, মনে নেই কয়দিন আগে কি কইছিল, যে আমেরিকার সাথে যে চুক্তি, জামাত এনসিপি সবাই রাজি ছিল, আমেরিকার লগে চুক্তি করে চুক্তিবদ্ধ সরকার আসছে। আর দোষ খালি শেখ হাসিনার কেন? আপনি এখন দোষ কয়দিন পর আপনি মোগল সম্রাটের দিয়া দেন, আপনি প্রয়োজনে লেলিনের দিয়া দেন, প্রয়োজনে আপনি 200 বছর আগে ব্রিটিশ শাসনের ইয়েও দিয়ে দেন, না মানে করেনি আপনারা কি? সবাই দোষ দেন, অসুবিধা। খালি আপনারা আর ইউনূস কাকারা সুফি সাহেব ছিলেন। বাংলাদেশের অন্য সবাই দোষ, শুধু ইউনূস কাকা আর তারেক জিয়ার কোনো দোষ নাই। ওনারা সুফি সাহেব, ওনারা কিছু করে নাই। চুক্তির প্রথম শর্তই ছিল যাহা কিনিবা আমার থেকে কিনিতে হইবে, আমার বাইরে যাইতে পারবা না। এই যে এখন গম আসে, দেখেন না, আমেরিকার অ্যাম্বাসেডার যায় গম দেখাইতে এমনি এমনি। কিরে বাবা, এই কারবার আর আগে দেখছেন? তাহলে তো এখন ঘটনা হয়েছে যে ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আয়, যে এই কি বলে আপনার ইন্ডিয়ান অ্যাম্বাসেডার যাওয়া উচিত, যে কাঁচা মরিচ দেখো, আমাদের কাঁচামরিচ এনেছো খাও। তেলের মধ্যে অ্যাম্বাসেডার সব জায়গায় দেখাইতে হইব, আমাদের পররাষ্ট্রমন্ত্রীও যে দেখাইতে হবে এই যেন। এগুলো তো করে না। আমেরিকা থেকে গম আনছে, এটা দেখাইতে, এই গম
রাশিয়া বা ইউক্রেন থেকে কিনলে এই গম টন প্রতি প্রায় 35 টাকা কম পড়তো, সেই গম 35 টাকা বেশি দিয়ে এটা তো রাশেদ হায়দার ভাই ওই যে বাণিজ্য চুক্তির আওতায় তো 7 বছরে 7 লাখ মেট্রিক টন গম আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। বাণিজ্য চুক্তি নয়, ইহা হচ্ছে গোলামি চুক্তি। এই গোলামি চুক্তির অধীনে আপনার খাদ্য আনতে হবে, ডেইরি আনতে হবে, তেল আনতে হবে, গ্যাস আনতে হবে, যা যা আছে সব আনতে হবে। প্রয়োজনে কয়দিন পরে বলা হবে যে বাংলাদেশে কন্ডম উৎপাদন বন্ধ, সেটাও আমেরিকা থেকে কিনে আনতে হবে। এইটাও আসবে, দেখেন, দেখা থাকেন খালি। আরো কি কি দেখবেন। রফিক ভাই হয়তো অনেক কথা, ওই যে রফিক ভাইয়ের অবস্থা হয়েছে যে আমাদের বাংলাদেশে কয় না যে বুক ফাটে তো মুখ ফোটে না। রফিক ভাই অনেক কথাই বলছেন, বেচারা হয়তো আপনারা সরাসরি বলতে পারেন নাই। সেলুট রফিক ভাইরে, তারপরে এতটুকু বলছেন উনি ওনার জায়গায় থাইকা। আমি এখন আপনার নাম বইলেই দিলাম সব, এর পরে মনে হয় আপনার আর কিছু জিজ্ঞেস করার নাই। এদের নাম লর্ড ক্লাইভ হিসেবে এখন আবির্ভূত হয়েছেন পিটার হাস, এখন লুটে পুটে খাবে বাংলাদেশ। জি, আমি রফিক ভাইয়ের কাছেও আসি আবারও, যে রফিক ভাই এই যে তেল গ্যাস এই যে বিদ্যুতের যে ক্রাইসিস আপনার আলোচনায় বলছিলেন, অসংখ্য কারখানা, হাজার হাজার